এটি ছিল এমন এক আবিষ্কার যা আক্ষরিক অর্থেই আলো ছড়াতো এক মিরাকল এলিমেন্ট, যা বদলে দিয়েছিল পৃথিবীকে এবং মেরি কুরিকে বানিয়েছিল এক কিংবদন্তি। কিন্তু এই জাদুকরী উপাদানটির মধ্যে লুকিয়েছিল এক অন্ধকার রহস্য, এমন এক বিষ যা ঢুকে পড়ে শত শত তরুণীর দেহে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় সেই বিজ্ঞানীকেও, যিনি এটিকে মানবজাতির জন্য উপহার দিয়েছিলেন। কিভাবে সেই একই আবিষ্কার যা মেরি কুরিকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল সেটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এটি এক শক্তিশালী মৌলিক উপাদানের গল্প, এক অদম্য প্রতিভার গল্প, আর এক মরণঘাতী আবিষ্কারের মূল্য। এই গল্পের শুরু হয় চকচকে কোনো আধুনিক ল্যাবরেটরিতে নয়, বরং পোল্যান্ডের ওয়ার্স শহরে এক তরুণী মারিয়া স্লোডোভস্কার জীবনে। 1867 সালে রাশিয়ার দখলে থাকা এক দেশে জন্ম হয় মারিয়ার। তখন মারিয়ার জন্য উচ্চশিক্ষা ছিল প্রায় অসম্ভব। নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ ছিল, কিন্তু জ্ঞান অর্জনের তৃষ্ণা কেউই থামাতে পারেনি। গোপনে ফ্লাইং ইউনিভার্সিটি নামের একটি অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার পর 1891 সালে তিনি প্যারিসে পৌঁছান এবং সরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই নিজের নাম পরিবর্তন করে মেরি রাখেন এবং ঝাঁপিয়ে পড়েন পড়াশোনায়। কখনো শুধু পাউরুটি আর চা খেয়ে দিন কাটাতেন, এমনকি ক্ষুধায় জ্ঞান হারাতেন। তবুও থেমে থাকেননি, কারণ তার একটাই লক্ষ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন। সেখানেই তার দেখা হয় এক শান্ত স্বভাবের কিন্তু মেধাবী বিজ্ঞানী পিয়েরি কুরির সাথে। দুজনের বিজ্ঞান প্রেম থেকে জন্ম নেয় জীবন ও গবেষণার এক অটুট বন্ধন। এ সময় বিজ্ঞানী হেনরি বেকরেল আবিষ্কার করেন ইউরেনিয়াম লবণ, এক ধরনের অদৃশ্য রশ্মি ছাড়ে যা কঠিন বস্তু ভেদ করে যেতে পারে। অন্যরা যেখান থেকে ফিরে দাঁড়ায়, মেরি ঠিক সেখান থেকে শুরু করেন। তার ডক্টরাল থিসিসের বিষয় হিসেবে বেছে নেন এই রহস্যকে। তিনি জানতে চেয়েছিলেন শুধু ইউরেনিয়ামে কি এমন করে। পিয়েরের তৈরি সংবেদনশীল যন্ত্র দিয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান থোরিয়াম নামের একটি মৌল একই রশ্মি ছাড়ে। মেরির বিশাল উপলব্ধি হয় এটি কোনো রাসায়নিক প্রতিক্রিয়া নয়, এটি আসছে পরমাণুর গভীর থেকে। কিন্তু তিনি এর নাম দেন রেডিও অ্যাক্টিভিটি। এরপর তিনি পরীক্ষা করতে গিয়ে দেখতে পান এক বিস্ময়কর তথ্য। পিচ ব্লেন্ড নামে ইউরেনিয়ামের এক আকরিক ইউরেনিয়ামের তুলনায় 4 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ। এতে বুঝলেন এর মধ্যে আছে এমন কিছু যা বিজ্ঞান এখনো চেনে না, এক নতুন অজানা উপাদান। শুরু হলো তার সন্ধান। এক অজানা মৌল বের করার জন্য কাজটা মোটেই গ্ল্যামারাস ছিল না। কুরি দম্পতির ল্যাবরেটরি ছিল একটা ভাঙাচোরা ফাঁকা ঘর, যার ছাদ থেকে বৃষ্টির পানি পড়ত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ 1898 সালে তারা সফল হলেন। খুঁজে পেলেন সেই দুটি নতুন মৌল। প্রথমটির নাম দেন পলোনিয়াম, মেরির প্রিয় জন্মভূমি পোল্যান্ডের প্রতি সম্মান জানিয়ে। দ্বিতীয়টি ছিল অনেক বেশি শক্তিশালী, এমনকি ইউরেনিয়ামের চেয়েও শতগুণ বেশি রেডিও অ্যাক্টিভ। অন্ধকারে এটি নিজে থেকেই আলোকিত, নাম দিলেন রেডিয়াম। তারা রাতে যখন ল্যাবরেটরিতে যেতেন, তখন সেই রেডিয়ামের নলগুলো নীল সবুজ আলোয় জ্বলজ্বল করত, এজন্য শ্রমের পুরস্কার। 1903 সালে মেরি ও পিয়েরি কুরি এবং হেনরি বেকরেল একসাথে নোবেল পুরস্কার পান। মেরি কুরি হলেন ইতিহাসের প্রথম নারী যিনি এই সম্মান লাভ করলেন। বিশ্ব এক প্রকার প্রেমে পড়ে যায় রেডিয়ামের। এটি ক্যান্সার চিকিৎসার সম্ভাবনা এনে দেয়। রেডিয়াম ব্যবহার করে শুরু হয় রেডিয়েশন থেরাপি। ব্যবসায়ীরা এটিকে বাজারজাত করতে থাকে নানা রকম স্বাস্থ্যকর পণ্য হিসেবে। টুথপেস্ট, প্রসাধনী, এমনকি পানীয় জলে পর্যন্ত রেডিয়াম মেশানো হতো। কিন্তু এই আলোকিত উপাদানটির মধ্যেই ছিল মৃত্যু লুকিয়ে। সতর্ক সংকেত প্রথমে আসে না কোনো গবেষণাগার থেকে, বরং যুক্তরাষ্ট্রের কিছু কারখানা থেকে। নিউ জার্সির অরেঞ্জ শহরের মতো জায়গায় শত শত তরুণী চাকরি পান ঘড়ির ডায়ালে রেডিয়াম পিঙ্ক লাগানোর কাজে। সুচালু তুলির ডগা ঠিক করতে তাদের বলা হতো ঠোঁট দিয়ে লিপ পয়েন্টিং করতে। দিনে দিনে তারা গিরে ফেলত ক্ষুদ্র মাত্রার রেডিয়াম। তাদেরই বলা হতো রেডিয়াম গার্লস। এতটাই রেডিও অ্যাক্টিভ হয়ে যেতেন যে অন্ধকারে তাদের শরীর জ্বলজ্বল করত। মজা করে তারা ভালো পোশাক পরে কাজে আসতেন, যাতে রাতে নাচের হলে ঝলমল করেন। কিন্তু এক সময় শুরু হলো রোগ, দাঁতে ব্যথা, দাঁত পড়ে যাওয়া, এবং ডাক্তাররা দেখতে পেলেন তাদের চোয়াল প্রায় পচে গেছে। এটি পরিচিত হয়ে ওঠে রেডিয়াম জ নামে। শরীর যেন ভেতর থেকে গলে যাচ্ছে। বিজ্ঞানের ভাষায় শরীর রেডিয়ামকে ক্যালসিয়ামের মতো মনে করে হাড়ে জমা করে রাখে। এরপর শুরু হয় সেই হাড় ধ্বংস করার প্রক্রিয়া, নিঃশব্দে, ধীরে ধীরে।
প্যারিসে কুরি পরিবারও ভুগছিলেন ক্লান্তি আর অসুস্থতায়। তারা বছরের পর বছর ধরে খালি হাতে রেডিওঅ্যাক্টিভ উপাদান ছুঁয়েছেন। পিয়েরে তো একবার নিজ হাতে রেডিয়াম বেঁধেছিলেন তার বাহুতে, যাতে প্রভাব দেখতে পারেন। চামড়ায় ক্ষত হয়েছিল। তখনও তারা জানতেন না এই বিষ কি ভয়ানক হতে পারে। 1906 সালে পিয়েরে সড়ক দুর্ঘটনায় মারা যান। মেরি ভেঙে পড়লেও থেমে যাননি। সরবনে পিয়েরের জায়গায় অধ্যাপক হন প্রথম নারী হিসেবে। এরপর 1911 সালে তিনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার লাভ করেন, এবার রসায়নে। এখনও তিনি একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিজ্ঞানে নোবেল পেয়েছেন। কিন্তু যে বিষ তিনি আবিষ্কার করেছিলেন সেটি ততদিনে তার শরীরে চুপচাপ কাজ শুরু করে দিয়েছে। অবশেষে 1934 সালের 4 জুলাই মেরি কুরি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে মারা যান। এটি এমন একটি রোগ যেখানে অস্থিমজ্জা নতুন কোষ তৈরি করতে বন্ধ করে দেয়, সম্ভবত তার বহু বছরের রেডিয়াম এক্সপোজারের ফলে। মেরি কুরির জীবন ছিল এক অবিশ্বাস্য দ্বন্দ্বের গল্প। একজন নারী যিনি পুরুষ শাসিত বিজ্ঞানের জগতে বিপ্লব এনেছিলেন, শুধু নতুন মৌল আবিষ্কার করেননি, ভেঙে দিয়েছেন পুরনো বিশ্বাস যে পরমাণু অবিভাজ্য। তিনি বিশ্বযুদ্ধের সময়ও মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করে অগণিত সৈন্যের জীবন বাঁচিয়েছিলেন। কিন্তু তার প্রতিভার মূল্য ছিল তার নিজের জীবন। যে মৌল তাকে বিশ্ববিখ্যাত করেছিল সেটি ধ্বংস করেছিল তাকে। আজও তার ল্যাব নোট, জামাকাপড়, এমনকি আসবাব পর্যন্ত এতটাই রেডিওঅ্যাক্টিভ যে সেগুলো সীসাবৃত বাক্সে রাখতে হয়। কেউ দেখতে চাইলে বিশেষ পোশাক পরে অনুমতি নিয়ে দেখতে হয়। 1995 সালে যখন তাকে ফ্রান্সের প্যান্থিয়নে আবার কবর দেওয়া হয়, তখন তার কফিনকে 2.5 মিলিমিটার সীসা দিয়ে আবৃত করতে হয়েছিল। এ যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে তার জীবনের এক আবিষ্কার যা পৃথিবীকে আলোকিত করেছিল, কিন্তু যার মধ্যে লুকিয়েছিল মৃত্যু। তবে বিস্ময়করভাবে মৃত্যুর পর তার শরীরে খুব বেশি তেজস্ক্রিয়তা ছিল না। সম্ভবত তিনি জীবনের শেষ দিকে সাবধানতা অবলম্বন করেছিলেন। এই গল্পটি যদি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন ইতিহাসের আরও চমকপ্রদ কাহিনী আপনি মিস না করেন। ধন্যবাদ।